ওরে বাবা, তুই আমাদের জানা চলে গেলি, এখন কি হবে আমাদের? আমাদের এখন কি হবে রে বাবা? ভাইয়া, বলছিলাম কি, অনেকক্ষণ তো হলো লাশটা এখানে পড়ে আছে। আমাদের মনে হয় লাশটা তাড়াতাড়ি দাফন করা উচিত। কি বলতেছেন ভাবি? এখন তো মধ্যরাত, আর লাশ জানাজা ছাড়া কিভাবে দাফন করবো? লাশ দাফন করার আগে অনেক কার্যক্রম আছে। প্রথমে গোসল করাতে হবে, তারপর জানাজা করাতে হবে, জানাজা শেষে আত্মীয় স্বজন আসবে, দেখবে, তারপরে লাশ দাফন করবে। আর এত রাতে তো আমি একা একা কিছু করতে পারবো না। তার চেয়ে বলো, আপনি একটা কাজ করেন, এই লাশের পাশে বসেন, আমি সকালে আসবো। ভাইয়া, লাশ জানাজা করার দরকার নেই, আপনি তাড়াতাড়ি দাফন করে দিন। আমি ছোটবেলা থেকে শুনেছি, যখন মানুষ মরে যায় অনেকক্ষণ ধরে তার লাশ পড়ে থাকে, তখন সেই মানুষের আত্মা কষ্ট পায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওনার লাশটা দাফন করে দিন। কি বলতেছেন ভাবি এসব? আর আমি একা তো এত কিছু করতে পারবো না। সকাল হোক, মানুষজন নিয়ে এসে লাশের যত কার্যক্রম আছে শেষ করে তারপরে জানাজা করে দাফন করে ফেলবো। আসি আমি তাহলে। ওরে বাবা রে, কই গেলি তুই আমাদের ছেড়ে? আমাদের এখন কি হবে রে বাবা? আমাদের এখন কি হবে? কি ব্যাপার বাবা, কোনো সমস্যা? হ্যাঁ মা, আমার ছোটবেলা থেকে লাশ দেখলে ভয় লাগে। আমি কখনো ছোটবেলা থেকে লাশের পাশে আসিনি, তাই আমার খুব ভয় লাগছে। মা, আপনি একটা কাজ করুন না, আপনি ওর পাশে বসে থাকুন, আমি পাশের রুমে গিয়ে একটু শুয়ে পড়ি। ঠিক আছে বাবা, তোমার যদি বেশি ভয় লাগে তুমি পাশের রুমে যে শুয়ে থাকো। আমি তো আমার ছেলেটারে শেষবারের মতো দেখি, সারাটা রাত আমি আমার ছেলের পাশে থাকো। যাও, তুমি যাও, শুয়ে থাকো কাজে। ঠিক আছে মা, আপনি কিছু মনে করবেন না, আসলে আমার অনেক ভয় লাগে তো, আমি চলে যাচ্ছি। আচ্ছা। দাঁড়াও! তুমি তুমি বেঁচে আছো? কি রে বাবা, এগুলো কি? তোমরা কি ভেবেছো আমি মারা গেছি? না, আমি মারা যাইনি। তুমি দুদিন আগে আমাকে কি বলেছিলে মনে আছে? ঠিক আছে, তুমি যেহেতু মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলেছো, আমি বিষয়টা ভেবে দেখব। আরে, এটা পুরোটা একটা অভিনয় ছিল, একটা নাটক ছিল। আমার জানার ইচ্ছে ছিল যে আমাকে কে বেশি ভালোবাসে, আমার মা না আমার বউ। তুমি আবারও প্রমাণ করে দিলে বউ বউয়ে হয়, মা মাই হয়। তোমার মনে আছে তুমি আমাকে কি বলেছিলে? আমার জন্মধারণী মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম, শুনেছিলাম যে না, আমি আমার জন্মধারণী মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কিন্তু আমার বন্ধু আমাকে বলেছে না, এই পৃথিবীতে সব থেকে তোর আপন হচ্ছে মা, তুই তোর মাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবি না। আমি ওর কথাটা শুনেছি এবং একটা পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষা তুমি ফেল করেছো। তুমি যখন জানতে পারলে আমি মারা গিয়েছি, আমার লাশটা এখানে পড়ে আছে, তুমি ভয়ে আমার লাশটার পাশে বসে থাকতে চাচ্ছ না। তুমি বারবার আমার মাকে আর আমার বন্ধুকে বলছো আমার লাশটা দাফন করতে হবে জানাজা ছাড়া। এটা কি ছিল তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার জন্মধারণী মা আমাকে কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, সেই মাকে যদি আমি তোমার কথা শুনে বৃদ্ধাশ্রমে রেখে আসতাম, তাহলে আমি জীবনে সব থেকে বড় ভুল করতাম। আরে, আমি তো তোমাকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম। যখন আমি বেঁচে ছিলাম, জানতে যে আমি বেঁচে আছি, তখন তো প্রতিটা মুহূর্তে আমার সাথে সুন্দর ব্যবহার করতে। আর যখন জানতে পারলে যে আমি মারা গিয়েছি, আমার লাশ এখানে পড়ে আছে, ঠিক তখনই তুমি বদলে গেলে। এটা কি ছিল তোমার ভালোবাসা? তুমি আবারও প্রমাণ করে দিলে বউ বউই হয়, মামাই হয়। তুমি ভেবো না তোমাকে আমি ডিভোর্স দেবো না, কারণ আমি এতটাও খারাপ ছেলে না। আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি, পৃথিবীতে সব থেকে আপন জন্মধারণী মা, বউ কখনো মায়ের থেকে আপন হতে পারে না। দেখুন, আমরা সৌদি এম্বাসি থেকে আসছি, আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? না মানে আপনার ছেলে
সৌদিতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছে। কি করতেছেন এসব আপনি? না না, এটা হতে পারে না। আমি এটা বিশ্বাস করি না। গত পরশু দিনে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি একদম সুস্থ আর স্বাভাবিক ছিলেন। এখন হঠাৎ করে এসব কিভাবে হয়ে গেল? ঠিক আছে, আপনি পরশুদিন কথা বলেছেন, ঘটনাটা গতকালই। ভাইজান, আমার পোলার লাশ আনতে কি করতে পারি আপনি বলেন? হ্যাঁ, যদি আপনারা দেশে আনতে চান তাহলে 3 লাখ টাকা লাগবে। 3 লাখ টাকা? আর কোনো অপশন নাই? হ্যাঁ, আরো অপশন আছে। আপনারা যদি চান তাহলে লাশটা সৌদিতে বিক্রি করে দিতে পারেন। সৌদিতে বজ্রপাতে মৃত লাশের মূল্য অনেক, 10 লক্ষ টাকা পাবে। আমার 10 লাখ টাকা লাগবো না। আমার পোলারে আমি নিয়ে আসুন যেভাবে হোক। কি বলতেছো মা? লাশ আনবে মানে? আর লাশ কি দিয়ে নিয়ে আসবে? এই 3 লাখ টাকা খরচ করে লাশ আনার কি দরকার? ভাইয়া মারা গেছে, ওখানেই থাক। তার চেয়ে ভালো ওখানে বিক্রি করে দিলাম, আমরা 10 লাখ টাকা পাবো। আমাদের ব্যবসাটাও দাঁড় করানো হয়ে গেল, আর আমাদের সংসারটাও ভালো করে চলবে। লাশ আনার কোনো দরকার নেই মা। তুই কি মানুষ? তুই তো দিন দিন অমানুষ হয়ে যেতেছ। তোর ভাই আছে কতটা বছর বিদেশে, তোর জন্য দেশে আসতে পারে না, তোর ব্যবসার জন্য দেশে আসতে পারে, তোর ব্যবসাটাকে কারা করার জন্য দেশে আসতে পারতেছে না। আমার পোলাটা কোনো মরে গেছে, আর তুই আছিস 10 লক্ষ টাকা নিয়ে। মা, মারুফ তো ঠিকই বলেছে, যে চলে যাওয়ার সাথে চলেই গেছে, তার জন্য খামাখা টাকা খরচ করে লাগবে। তার থেকে বরং 10 লাখ টাকা নিয়ে আসে, সেটাই নেই মারুফের বিজনেসে দেন। মারুফের বিজনেসটাও বড় হবে, তাহলে তোমার সবারই লাভ। ছি বাবা, তুমি কি মানুষ হছো? তুমি তো দিন দিন অমানুষ হয়ে যেতেছো। তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমি যেভাবে হোক আমার ছেলের লাশ আনার ব্যবস্থা করো। ভাইজান, আপনি যেভাবে পারেন লাশ আনার ব্যবস্থা করেন। ঠিক আছে মা, আমি 1 টাকাও দিতে পারবো না। তোমার পোলা যদি আনতে হয় তুমি নিজে টাকা দিবা, আমি 1 কানা করেও দেবো না কিন্তু। মা, মা যেভাবে হোক আপনি আপনার ছেলের লাশ টানার ব্যবস্থা করুন। কতদিন হয়ে গেছে আমি ওনাকে দেখিনি। জানেন তো মা, এর মাঝে উনি দেশে আসার কথা বলেছিলেন, কিন্তু আমাদের সংসারের অবস্থা তো খুব বেশি একটা ভালো ছিল না। তার জন্য আমি ওনাকে এই দেশে আসতে দেইনি। আমি ওনাকে বলেছিলাম আরও কিছুদিন থাকার জন্য, তারপর কিছু টাকা গুছিয়ে নিয়ে এই দেশে আসবে। আর উনিও আমার কথা শুনে ওই দেশে থেকে গেলেন। কতদিন হয়েছে আমি ওনাকে দেখি না মা। শেষবারের মতো কি একটাবার আমি ওনাকে দেখতে পারবো না মা? আপনি যেভাবে হোক লাশ টানার ব্যবস্থা করুন। দেখো ভাবি, তোমার যদি এতই দরদ তোমার হাজবেন্ডের জন্য, তাহলে তুমি তোমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো না কেন? ভাইয়া তুমি? আঙ্কেল না বললো তুমি মারা গেছো? হ্যাঁ, আমি মরি নাই। তোদের এই আসল রূপটা দেখার জন্য আমি তোদেরকে পরীক্ষা দিয়েছি। তোর কি মনে নাই তোর জন্য আমি কতটুকু ত্যাগ করেছি? আমার বিদেশ থেকে আরো 2 বছর আগে দেশে আসার কথা, কিন্তু মা যখন আমাকে ফোন দিয়ে বললো যে তোর ব্যবসার অবস্থা খারাপ, আমি বিদেশে কষ্ট করে তোদের কথা চিন্তা করে মাথার ঘাম পায়ে ফেলে আমি ইনকাম করে তোদের জন্য টাকা পাঠাইছি। দেখ আমার কি অবস্থা। আমি তো আমার নিজের কথা চিন্তা করি নাই, আমার বউটার কথা চিন্তা করি নাই। তোদের জন্য আমি বিদেশে এত কষ্ট করছি। তোদের জন্য আমি আরো 2টা বছর নিজের শ্রম দিয়ে তোদের সংসার চালাইছি, যাতে তোরা একটু ভালো থাকিস। আর তোরা এই সামান্য টাকার লোভে আমার লাশ বাড়িতে আনতে দিবি না। আর যখন শুনলি আমার লাশ সৌদিতে বেচে দিলে 10 লাখ টাকা পাবি, তখন তুই রাজি হয়ে গেলি। তোর খুব টাকার দরকার, তাই না? এই নে তোদের টাকা। এই ব্যাগের মধ্যে তোর ভাবি আর মায়ের জন্য কিছু গয়না আনছিলাম, আর কিছু ক্যাশ টাকাও আছে। এটা দিয়া তখন দিন ভালোই চলবো। আর আঙ্কেল, আপনারা খুব ভালো অভিনয় করছেন। এই নেন আপনার পারিশ্রমিক। থাক মিস্টার কবির, আসলে আমি অভিভূত আপনার মায়ের ভালোবাসা, বউয়ের ভালোবাসা দেখে। আর আমার এই দীর্ঘ অভিনয় জীবন আজকে সার্থক হল। ঠিক আছে, আমরা আসি।
তোরা এখনো দাঁড়ায় আসুস কেন? যা বাইরে আমার বাড়ির থেকে, এখন বাইরে হয়ে যাবি। এই তুমি না ভাইয়ের কাছে মাপ চাও। ভাইয়া আমারে মাফ করে দাও শেষবারের মতো। আমি না ভুল করে ফেলাইছি, আমি আর কখনো এমন করবো না। প্লিজ আমার মাফ করে দাও। তোর মতো জানোয়ারের কোনো মাফ হয় না। আমি এতদিন এই বাড়িতে নিজের মাথার গাম পায়ে ফেলা দুধ কলা দিয়ে কাল সাপ করছিলাম। তোর মতো বাইরে আমার দরকার নেই। যা বের হয়ে যা আমার বাড়ি থেকে, বেরো, এখন বের হয়ে যা। বৌরে, তুই আমার একা ভালাই গেলি গারে বউ। আমরা দুজন ছিলাম, আমাকে দুই বলা আমাকে ভাগ করে লইছে রে বউ। ভাইয়া তাহলে ওই কথাই রইলো, বাবা তোমার সাথে থাকবে আর মা থাকবে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, বাবা আমাদের সাথে থাক। বাবা আমাদের সাথে থাকলে তো ভালোই হবে। তোরা এসব কি কইতাছস? এই সময় আমাকে তোরা আলাদা করে দিবি? তোরা এক কাজ কর না, আমাকে দুজনরে যে কোনো এক জায়গায় রাখ, যে কোনো একজনের কাছে রাখ। বুড়ো বয়সে কি আপনাদের পীড়িত এখনো কমেনি বাবা? এই বাজারে দুজনকে এক সংসারে রাখা সম্ভব? আপনারা কি বুঝেন না কত ব্যয় আপনাদের পিছনে? এর থেকে ভালো আপনারা দুজন দুজনের কাছেই থাকেন। হ্যাঁ, ও তো একদম ঠিক কথা বলেছে। আপনারা দুজন যদি একসঙ্গে থাকেন তাহলে একজনের ঘাড়েই চাপটা বেশি পড়ে যাবে। তার থেকে ভালো আপনারা দুজন আলাদা থাকেন। তুমি চুপ থাকো, ওরা যা সিদ্ধান্ত নেয় আমরা তাই মাইনা নেব। ঠিক আছে মা, তাহলে চলো তোমার ব্যাগ গুছিয়ে নাও। যাও মা। আপনি ভালো থাকেন। আমি তাও তোর লগে লুকে লুকে যায় করতাম, কথা কইতাম, সেটা এখন আমি কি করে নেবো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন কি করতেছো? আমি বয়ে আছি, আপনি কি করতেছেন? ওই খাওয়া দাওয়া উঠা এই একটু ফ্যানের নিচে বলছি আর কি। তুমি খাওয়া দাওয়া করছো? আমি খাইছি। কি দিয়ে খাইছো? আপনার বৌমা আজকে গরু গোস্ত রান্না করছিল, সেটা দিয়ে মজা করে ভাত খেয়েছি। শোনো, এত বছরের সংসার, তুমি যে মিশা কথা কইতে পারো না এটা তো আমি জানি। তুমি আজকে আমার মিশা কথা কইলা। আর আপনার বৌমা কি রাঁধছে? আমি এই হইল গিয়া এই মুরগির রান দিয়া, বৌমা মুরগি রানছিল, এই রানটা আমাদের দিছে। আপনিও তো মিশা কথা কইতে পারেন না, কেমনে করলেন আপনার রান দিছে? আমি তো জানি আপনার বইয়ের খবর, আপনারা কি দিয়ে ভাত দিছে। থাক, ওইসব কথা আর দরকার নেই। শুনো, আজকে একটু বারান্দায় খাড়ায়, আমি তোমার দেখতাম। হ্যাঁ, কখন আইবেন? 3টা-4টার দিকে তুমি তো বারান্দায় থাইকো, আমি তোমারে মনে একদিন দেই না, পুরান বইরা দেহ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, রাখেন। এখন আমি একা, আমি কি ভাগ্য হয়ে যাবো ওকে দুজনের কাছে? আমি আমি তোরে ক্যারামে লয়ে যাবো, ক্যারামে লয়ে যা ওই যে আমাকে ভাঙা টিনের ঘর ওইটার মাঝে ছোট উঠানে তোরে খবর দেবো বউ। আর সারাদিন আমি পাহারা দেবো, আমি তোরে দেব তোলে কথা কমু। আর শেষে আমি ওই বইটা যাবো তোরে দেখতে দেখতে নেব। তুই আমারে যাই না গেলি কেন নেব? বাবা, আমি তো বড় ছেলে, আমার তো একটা দায় দায়িত্ব আছে, তাই না? মায়ের কুলখানির অনুষ্ঠানের সময় আমি একটা গরু দিব, আর আমি যদি গরুটা না দিই তাহলে তো আমার সমাজে একটা মান সম্মান আছে, রেপুটেশন আছে, সেটা তো থাকে না, মানুষ তো হাসাহাসি করবে, তাই না? হ্যাঁ বাবা, ভাইয়া ঠিকই বলেছে। যেহেতু ভাইয়া গরু দিতে চাচ্ছে, বাকি যত সকল খরচ সব আমি বহন করব, কারণ এই সমাজে তো আমারও একটা মান সম্মান আছে নাকি? থাম, তোকে কিছু লাগবো না, তোকে
তোরা থাক, আমার কিচ্ছু লাগবো না। আমার গ্রামের যে জমি আছে ওই জমি বেচছে আমি তোর মারে খবর দেবো, সব খরচ করুম, কুলখানি করুম, তোকে কিচ্ছু লাগবে না, তোরা ভালো থাক। আমি আমার বউটা দিয়ে আমি লে যাবো।